নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। বিকেল 5:05 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে শেখ শাহজাহানের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ তদন্তকারী সংস্থা যখনই তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন একের পর এক নতুন তথ্য উঠে আসছে। শাহজাহান শুধুমাত্র এলাকার জমি দখল, ভেড়ি দখল এইসবে গাজোয়ারি করেনি। চিংড়ির ব্যবসা যে ছিল, নোনা জলে যে সোনা ফলতো, যে কথা বারবার শাহজাহান বলতো, সেই চিংড়ির ব্যবসাতেও কিন্তু রীতিমতো গাজোয়ারি করেছে এক সময় শেখ শাহজাহান। কিন্তু গাজোয়ারিটা করেছে কিভাবে, কিভাবে সেই কাজ করেছে জানাবেন আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে রয়েছেন। অর্পিতা, শেখ শাহজাহানের যে কোম্পানি এসকে সাবিনা ফিশারি, সেই তার ম্যানেজার হচ্ছে ওয়াহিদুল মোল্লা, এবং তার বিস্ফোরক দাবি এর কাছে ইডি সূত্র থেকে খবর যে শুধুমাত্র জমি বা ভেড়ি দখলই নয়, চিংড়ি মাছ ব্যবসা, সেই ব্যবসা যাতে শুধু শাহজাহানের কোম্পানির সঙ্গেই হয় তার জন্য রীতিমতো কিন্তু হুমকি দিত এই শাহজাহান। এবং সেই কারণে বৈঠক হয়েছিল 2019 সালে শাহজাহান মার্কেটে, অর্থাৎ সরবেরিয়াতে যে শাহজাহান মার্কেট, সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় এবং সেখানেই এই শাহজাহান বলেছিলেন যে চিংড়ি মাছ যে ব্যবসায়ীরা করেন, সেই ব্যবসায়ীরা যেন তার যে কোম্পানি তার সঙ্গে যেন লেনদেন করেন। দ্বিতীয়ত আরেকটি বিষয়ও তিনি বলেন যে যারা এই ব্যবসাতে তাকে হেল্প করবে না, তাদের ব্যবসা কিন্তু বন্ধ করে দেবে। শাহজাহানের কোম্পানিতে 50% চিংড়ি মাছ আসতো, মাছ ব্যবসায়ী যারা কিনা হুমকির মুখোমুখি যারা হতো, তাদের থেকে 35 থেকে 40% চিংড়ি মাছ আসতো। গ্রামে যারা জোর করে ছিনিয়ে নেওয়া হতো বেআইনি মাছ চাষের সেই ফার্ম থেকে, এবং আর যে 10 থেকে 15% চিংড়ি মাছ আসতো শাহজাহানের নিজস্ব ফার্ম থেকে। একদম এই যে কোম্পানির কথা উঠছে অর্পিতা, এই যে কোম্পানির কথা উঠছে এসকে সাবিনা, শেখ শাহজাহানের কোম্পানি, সেখানে তো প্রচুর টাকারও নয়ছয় হয়েছে। মানে 2018 থেকে 19 এবং 2022 থেকে 23 এর মধ্যে শুধুমাত্র 137 কোটি টাকার নয়ছয়। একেবারে তাই। দেখো, শাহজাহানের যে কোম্পানি এসকে সাবিনা ফিশারি, সেখানে কয়েকশো কোটি টাকার নয়ছয়ের কথা কিন্তু ইডি আধিকারিকরা জানতে পারছেন, এবং সেখানে 2021 থেকে 22 এবং 22 থেকে 23 সালে 4 কোটি টাকা ঢুকেছে ম্যাগনাম এক্সপোর্ট নামে একটি কোম্পানি থেকে, এবং শাহজাহান ঘনিষ্ঠর কাছ থেকে আরো 33 কোটি টাকা ঢোকে 2018-19 এবং 19-20 সালে। ফলে এই 137 কোটি টাকা কোথা থেকে কি জন্য ঢুকেছিল কোম্পানিতে, তাহলে কি এত কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমেই কালো টাকা সাদা হতো? সেই তদন্তই করছে ইডির আধিকারিকরা। অর্পিতা, সব দিক থেকে দুর্নীতি করা হয়েছে এই মাছের ব্যবসায়, চিংড়ির ব্যবসায়। গাজোয়ারি করা হয়েছে, 137 কোটি টাকা নয়ছয় হয়েছে। সেটা কিভাবে হয়েছে সেটা এখন তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু আরো একটা বিষয়, ভুয়ো সিন্ডিকেট খুলে যে ব্যবসা চালানো, সেইটা কিভাবে করতো? মানে ভুয়ো সিন্ডিকেট কাদের নামে খোলা হয়েছে, কাজটা করতো কিভাবে এই সিন্ডিকেট? দেখো, শেখ শাহজাহান যে এই চিংড়ি মাছের ব্যবসা থেকে যে কোটি কোটি কালো টাকা থেকে যে সাদা টাকা করেছে, সেক্ষেত্রে তার একটি বড় সিন্ডিকেট ছিল, এবং সেখানে ভুয়ো মাছ ব্যবসায়ী ছিল 11 জন। তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের কন্ট্রোল এবং ম্যানেজ করতো শেখ শাহজাহান নিজেই। শাহজাহানের নির্দেশেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কত টাকা লেনদেন হবে সেই সম্পর্কিত সমস্ত জিনিস কিন্তু ঠিক করতেন শাহজাহান নিজে। এমনকি তাদের নামে যে জমি কেনা হয়েছিল এই 11 জনের নামে, তার আসল মালিক ছিল শাহজাহান। যদিও খাতায় কলমে দেখানো হতো এই 11 জন যে ভুয়ো ভেড়ির ব্যবসায়ী বা মাছ ব্যবসায়ী, তাদের নামে দেখানো হতো। আপাতত তোমাকে ধন্যবাদ অর্পিতা। 11 জন মাছ ব্যবসায়ীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা, এবং এইভাবেই এই সিন্ডিকেট চলতো, এবং এই সমস্ত অ্যাকাউন্ট কন্ট্রোল করত শেখ শাহজাহান। আর এদিকে এই ম্যানেজারকে কিন্তু আবারও তলব করা হয়েছে। ম্যানেজার মহিদুল, তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করেছে ইডি, কিন্তু তাকে আবারও তলব করা হচ্ছে, কারণ আরো অনেক কিছু জানার রয়েছে। আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শাহজাহানের সংস্থার ম্যানেজারকে আবারও তলব করা হলো। এই যে চাঞ্চল্যকর একের পর এক তথ্য আপনাদেরকে দিলাম, যে কিভাবে সে গাজোয়ারি করেছে, কিভাবে সে 137 কোটি টাকার নয়ছয় করেছে, কিভাবে ভুয়ো সিন্ডিকেট খুলে দিনের পর দিন কাজ চালিয়ে দিয়েছে, ব্যবসা চালিয়ে গিয়েছে, এই সমস্তই কিন্তু ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গিয়েছে। শেখ শাহজাহান সম্পর্কে আরো তথ্য পাওয়ার রয়েছে, যে কারণেই মহিদুলকে আরো একবার তলব করা হলো। শেখ শাহজাহানের ম্যানেজারকে আরো একবার তলব করেছে এটি।
শাহজাহানের ডেরায় ইডি যে মারধর করেছিল, ইডিকে মারধর করা হয়েছিল, সেই ঘটনায় আমরা দেখেছিলাম যে ইডির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হলো, শাহজাহানের ডেরায় ইডির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেই এফআইআর মামলা স্থগিত করলো হাইকোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। বিচারপতি দীপঙ্কর ঘোষ ইডির বিরুদ্ধে শ্লীলতাহানি এবং একই সঙ্গে চুরি এরকম একাধিক অভিযোগ হয়েছিল এবং বলে রাখা ভালো 5ই জানুয়ারি যেদিন ইডি তল্লাশিতে যায় রেশন দুর্নীতির ঘটনায় শেখ শাহজাহানের বাড়িতে, সেদিনই প্রথম যে এফআইআরটি হয় নেজার থানায়, তারপরে শাহজাহানের কেয়ারটেকার দেদার বক্স মোল্লা, এবং সেই ঘটনায় ইডি অফিসার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার মধ্যে মূল ছিল শ্লীলতাহানি এবং একই সঙ্গে চুরি অভিযোগ ইডি অফিসারদের বিরুদ্ধে। সেই এফআইআর প্রাথমিকভাবে স্থগিত করেছিল বিচারপতি রাজশেখর মান্তা, কিন্তু আজকে বিচারপতি দীপঙ্কর ঘোষ এই মামলায় ইডির সওয়ালে জানতে পারেন যিনি অভিযোগকারী তিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন। কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআই কে তদন্তভার দেওয়ার পর পরিস্থিতির মারাত্মক পট পরিবর্তন হয়েছে এবং এই অবস্থায় যতদিন না রায় ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত ইডির বিরুদ্ধে এই এফআইআর কোনো কার্যবিধি হবে না, তাই নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ অর্ণব। এবার একটা সাংঘাতিক খবরের দিকে নজর রাখতে হবে। ওয়াটগঞ্জ, সেই ওয়াটগঞ্জে এক মহিলার দেহাংশ উদ্ধার হয়েছে। কিভাবে, কে সেই মহিলা, স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন জাগছে। স্নিফার ডগ আনা হয়েছে, স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে ওই মহিলার যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই মহিলার পরিচয় কি এখনো পর্যন্ত জানা গিয়েছে, বা সেই মহিলার দেহাংশ এখানে ফেলে গেল কারা, ওই মহিলার পরিচয় কি, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। ওয়াটগঞ্জে মহিলার কাটা মাথা এবং হাত উদ্ধার করা হলো, একাধিক প্লাস্টিকের ব্যাগে এই দেহাংশ উদ্ধার করা হয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, সবার প্রথমেই জানতে চাইবো এই মহিলার কাটা মাথা এবং হাত উদ্ধার হয়েছে, মানে এটা চাঞ্চল্যকর, মানে এই ধরনের ছবি সচরাচর দেখা যায় না। মহিলার পরিচয় কি এখনো জানা সম্ভব হয়েছে, বা কারা সেই দেহাংশ ফেলে গেল, এলাকার মানুষ তারা কি বলছেন, কিছু জানা গিয়েছে এখনো? দেখো, আজকে দুপুরেই কিন্তু ওয়াটগঞ্জ থানার নজরে এই বিষয়টি আসে। প্রথমে সাউথপুর থানা বিষয়টি জানতে পারে এবং তারপরে ওয়াটগঞ্জ থানাকে জানায়। যেটা জানা যাচ্ছে, এই যে তুমি দেখতে পাচ্ছ এই লোকেশনটা একটু দেখাই, এটি হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত একটি জায়গা এবং সেই পরিত্যক্ত জায়গার মধ্যেই এখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্নিফার ডগ নিয়ে চারিদিকে তল্লাশি করা হচ্ছে। কারণ পুলিশ সূত্র থেকে খবর যে আজকে কয়েকটি প্লাস্টিকে ব্যাগে ভরা দেহাংশ পাওয়া যায় এবং তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে 16 বছর, সম্ভবত আনুমানিক বয়স 16 বছর সেই তরুণীর বয়স, এবং সেই তরুণীর বিভিন্ন দেহাংশ কিন্তু এক একটা পার্ট এক একটি প্লাস্টিকে সেখানে ভরে তারপর এখানে ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যে ডিসি পোর্ট ঘটনাস্থলে রয়েছে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই তরুণীর একটা হাত এখনো অব্দি মিসিং রয়েছে, সেই হাতই খোঁজার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা এবং হোমিসাইডের টিম। ইতিমধ্যে এই স্নিফার ডগ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান করছে এই স্নিফার ডগ নিয়ে পুলিশ আধিকারিকরা। তার কারণ তাদের যেটা অনুমান যে এই একটি হাত কোথায় ফেলেছে, অর্থাৎ দেহাংশের যে বিভিন্ন অংশ সেটা এক একটা পার্ট এক একটি প্লাস্টিকে ভরা ছিল এবং পুলিশ সূত্র থেকে যেটা খবর আমরা পাচ্ছি প্রায় 3 থেকে 4 দিন আগে তাকে হত্যা করে এখানে কেউ ফেলে দিয়ে গেছে। কিন্তু আশপাশে কোথাও কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। যদিও এই এলাকাটা পুরোপুরি এখানে পরিত্যক্ত, ফলে এখানে রাতের অন্ধকারে প্রচুর এখানে লরি এসে দাঁড়ায়, বিভিন্ন সময় কিন্তু গাড়ি এসে দাঁড়ায়, সেই জায়গা থেকে এই কোনোভাবে কেউ এসে একদম মানে এই জায়গাটা দেখে একটা প্রশ্ন আসছে। স্বাভাবিকভাবে এলাকায় যখন সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হবে, সেটা তো অবশ্যই, কিন্তু এই যে আমি একটা দেখলাম যে জায়গায় পাঁচিলটা ভাঙা রয়েছে, মানে সেটা কি পুলিশ আসার পর ভাঙা হলো না আগে থেকেই ভাঙা ছিল, এই বিষয়টা আমি জানতে চাইবো। না আমার তাহলে আরেকটা প্রশ্ন হবে, যদি পাঁচিলটা আজকেই ভাঙা হয় তাহলে এই দেহাংশগুলো কি ছুঁড়ে ছুঁড়ে পাঁচিলের উপরে ফেলা হয়েছে? না দেখো, এখানে যে পরিত্যক্ত যে জায়গাটা এই যে পাঁচিলের, দেখো এটা কিন্তু অনেক আগে থেকে এটা ভাঙা, শুধু এখানটা নয় এর আগেও এখানে ঢোকার জায়গা রয়েছে, বিভিন্ন অংশে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে অনায়াসেই কেউ এখানে ঢুকে এসে প্লাস্টিক এখানে নামিয়ে যেতে পারে। এবং এই জায়গা পরিস্থিতির দিকে নজর রাখো অবশ্যই। এখন স্বাভাবিকভাবে একটু একটু করে তথ্য পাওয়া যাচ্ছে, যত সময় এগোবে তদন্ত প্রক্রিয়া এগোবে, পুলিশের এই মুহূর্তে প্রাথমিক অনুমান যে দেহাংশ উদ্ধার হচ্ছে এখনো পর্যন্ত ওই তরুণীর একটা
একটা হাত মিসিং রয়েছে, কিন্তু যে দেহাংশ উদ্ধার হয়েছে সেটা 3 থেকে 4 দিন আগে খুন করে কেউ বা কারা এখানে ফেলে গিয়েছে। তাই পুরো বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরা থাকবে, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু হবে। 3 থেকে 4টার মধ্যে ওয়াটগঞ্জ থানাতে খবর আসলো কি এরকম একটা মহিলার বডি পার্টস এখানে একটা স্পটে অ্যাবান্ডেন্ড এরিয়াতে পড়ে আছে করে। তারপর এখানে হোমিসাইডের টিম চলে এসছে অ্যান্ড ডিডি থেকে প্লাস লোকাল থানার টিমটা এসে এখানে অলরেডি ফর্মালিটি স্টার্ট হয়ে গেছে। না ও তো ডিকম্পোজ নয়, টোটাল 3 পিস করেছিল, 3 পার্ট করে না কিছু। ওটা এখন আনসার্টেন হবে, পিএম এর জন্য পাঠিয়েছে কিন্তু সব পার্টস পাওয়া যায়নি। এজ কিরকম হবে মহিলার? 30 to 30। তিন পার্টস, 3 ভাগ করে করেছিল বডিকে, ঠিক আছে। সেখান থেকে আমরা বাকি এদের জন্য খোঁজ চলছে এখন, ঠিক আছে। পিও সিকিউর করে রেখে আছে, এখানে আপনাকে রিকোয়েস্ট করেছে কি ওখানে না করতে, ঠিক আছে। আমরা ওখানে খুঁজছে, ঠিক আছে। বাকি ডিটেলস যেরকম পাবে আপনাকে দেওয়া হবে। আইডেন্টিফিকেশন রাতে অন্ধকার হয়ে যায়, সিসিটিভি এলাকার লোক বলছেন। ইসিএল এর কয়লা খনিতে আবারও ভয়ানক একটি ঘটনা। ডুলি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2 শ্রমিকের কোনো রকম হদিশ নেই। ইসিএল এ এই ঘটনাটি ঘটেছে কুলটির চীনাকুড়ি খনিতে এই দুর্ঘটনা। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কি ভাবা হচ্ছে, মানে এখনো পর্যন্ত কোনো উদ্ধার কাজ হচ্ছে কিনা, কিভাবে এই ঘটনা ঘটলো, আমাদের প্রতিনিধি দীপক সঙ্গে রয়েছেন। দীপক, এইটা প্রথম নয়, আগেও বহুবার হয়েছে। সমস্যাটা কোথায়, গাফিলতিটা কোথায় থেকে যাচ্ছে যে বারবার এরকম ডুলি ছিঁড়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে? মানুষের তো প্রাণ যাচ্ছে। দেখো, আজকে যে ঘটনা ঘটেছে সেইখানে ঠিকা শ্রমিকরা এক ঠিকাদার সংস্থাকে ইসিএল বরাদ্দ দিয়েছিল। যে ইসিএলের যে কয়লা খনির চানক রয়েছে, আমি দেখাতে চাইব, এই যে চানক দেখতে পাচ্ছ, এই চানকের মাধ্যমেই শ্রমিকরা খনিগর্ভে নামে এবং এই মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করে ডুলির মাধ্যমে এই চানক থেকেই কিন্তু উপরে আনা হয় এবং এই চানকেরই রিপেয়ারিংয়ের কাজ করছিল, মানে সারাইয়ের কাজ করছিল। সে সময় 5 জন ঠিকাকর্মী ছিল এবং এই কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করছিল এবং সেফটি বেল্ট, এখন প্রশ্ন উঠছে কি এই ধরনের চালক এতটা উঁচুতে কাজ করছিল, তারা সেফটি বেল্ট লাগিয়েছিল কিনা, এই সব বিষয় এখন মূলত ইসিএল এর আধিকারিকরা খতিয়ে দেখছে। এবং এখনো কিন্তু খনিগর্ভের মধ্যে আটকে রয়েছে শ্রমিক, যারা এই রিপেয়ারিং এ কাজ করছিলেন, সারাইয়ের কাজ করছিলেন, তাদেরকে উদ্ধার করার জন্য পাশে একটা কয়লা খনি আছে, আরেকটি চানক আছে, সেই চানকের মাধ্যমে তাদেরকে তোলা হবে, এমনটাই জিসিএল সূত্রে আমরা জানতে পাচ্ছি। এই চানকে উদ্ধারকারী দল নামবে এবং যে জায়গায় যে শ্রমিকরা ফেসে রয়েছে, আটকে রয়েছে, তুমি বলছো যে উদ্ধারকারী দল নামবে, তারপর যারা রয়েছে তাদেরকে সেখান থেকে তোলা হবে। এবার তো সময় গড়াচ্ছে, সন্ধ্যের দিকে সময় যাচ্ছে, তো আলোর ব্যবস্থা, উদ্ধার কাজে যাতে কোনো রকম ভাবে না আটকায় সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এবং বাকি যারা শ্রমিক রয়েছেন তারা এই ঘটনায় কতটা উদ্বেগে রয়েছেন? দেখো, যেই শ্রমিকরা এইখানে কাজ করে এই কয়লা খনিতে প্রত্যেক দিন নিয়মিত কয়লা তুলতে এই খনিগর্ভে নামে, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ হচ্ছে কি, আজকে যদি ডুলিতে ওই শ্রমিকরা খনিগর্ভে নামার সময় যদি এই তার ছিঁড়ে বিপত্তি ঘটতো, তাহলে অনেক বেশি প্রাণহানি হতে পারত, এমনটা মনে করছে। তাই তাদের বারবারই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খনি কর্তৃপক্ষকে দাবি জানানো হয় কি খনিতে সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে পথ দিয়ে শ্রমিকরা নামবে, খনিগর্ভে যেইখানে তারা কাজ করবে, কয়লা উত্তোলন করবে, তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য বাড়ি বাড়ি দাবি জানানো হয়েছিল। এবং ইসিএল এর পক্ষ থেকে আমরা দেখেছি আশ্বাস দেওয়া হলে বাস্তবে যে চিত্র সেটা সম্পূর্ণ আলাদা। আজকে যে ঘটনার প্রমাণ দিয়ে দিল কি খনিগর্ভে কাজ করার সময় এত বড় দুর্ঘটনা ঘটে গেল, যেইখানে আমি তোমার কাছে এবার স্পেসিফিক জানতে চাইবো যে এই দুর্ঘটনাটা ঘটলো কিভাবে, কতজন শ্রমিক ছিলেন,
কতজনের মৃত্যু হলো এবং এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে বা কতজনের খোঁজ পাওয়া গেছে, এই স্পেসিফিক তথ্যগুলো আমার চাই। দেখো, আজ সকাল থেকে 5 জন ঠিকা শ্রমিক এই কয়লা খনিতে ডুলির উপরে উঠে কাজ করার জন্য যে তারের মাধ্যমে, যেই রসার মাধ্যমে ডুলি উপরে নামে এবং নিচ থেকে উপরে ওঠে, সেই সারাইয়ের কাজ করছিল এবং সেই সময় হঠাৎই যেই রসা দিয়ে তারা নামে, ডুলি নামে বা উপরে ওঠে, সেই রসা ছিঁড়ে যায় এবং যে ভারী তার থাকে, একটি মোটা অংশের তার থাকে, বহু বিশাল তার থাকে, সেই তার এদিক ওদিক ছিটকে পড়ে। সেই সময় যে 5 জন শ্রমিক কাজ করছিল উপরে, সেই শ্রমিকদের গায়ে লাগে এবং ছিটকে ছাটকে শ্রমিকরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। সেই সময় যারা 5 জন কর্মরত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে যায়, এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল। এই যারা কাজ করছিল ঠিকাদার সংস্থার কর্মীরা, একজনকে তারা বাইরে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তাকে ইসিএল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এখন উদ্ধারকারী দল খনিগর্ভে নেমেছে, তারা কতজন শ্রমিককে খনিগর্ভ থেকে উদ্ধার করে আনতে পারে, কতজন আটকে রয়েছে, বিষয়টার দিকেই তুমি নজর রাখো যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয় এবং কিভাবে উদ্ধার করা হচ্ছে। ধন্যবাদ দীপক। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সৌমিত্র খা হচ্ছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সেই সৌমিত্র খায়ের প্রচারে এক মহিলা বিজেপিতে যোগদান করলেন। যোগদানের সঙ্গে সঙ্গে তাকে মন্ডল স্তরে একটা পদ দিয়ে দেওয়া হলো, যে বিষয়টিকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। বলা হচ্ছে বিজেপিতে কর্মী নেই কিন্তু পদের ছড়াছড়ি, যেখানে বিজেপির পাল্টা বক্তব্য যে বিজেপি মহিলাদের পাশে থাকে। আমাদের নেতৃত্বে আজকে অপর্ণা সরেল জয়েন করলো। আমরা একে মহিলা মোর্চার আমাদের মন্ডলে জিজ্ঞেস করলাম অপর্ণা সরেলকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জিন্দাবাদ। উনি বিজেপিরই ছিলেন নেত্রী বা যাই হোক বিজেপিরই কর্মী। বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাচ্ছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে। হতাশাগ্রস্ত হয়ে, দিশাহীন হয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না, চলো জোরজার করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও। জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস। মানে সত্যি বিজেপির লোক নেই কিন্তু পদের ছড়াছড়ি, এটাই হাস্যকর লাগে। অপর্ণা সরেল একজন সাধারণ গ্রাম্য মহিলা। তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর আক্রমণ করে, পাত্রসারে মহিলাদের উপরে অত্যাচার করে, সাধারণ গ্রামের 8 পড়ে মহিলা যোগদান করেছেন, 50টা পরিবারকে যোগদান করিয়েছেন এবং আমরা তাকে দলীয় জায়গা দিয়েছি। মণ্ডলে মহিলা মোর্চার একটা জায়গা দেওয়া হয়েছে, কোনো পার্টি করতেন না, তিনি এসে যোগদান করলেন। বিজেপি মানুষকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেস চুরি করতে ভালোবাসে, তাই সাধারণ 8 পড়ে মহিলাকে নিয়ে আমরা এগিয়ে যাই। আর এবার একটুখানি প্রচারের ছবি আপনাদেরকে দেখাই। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি তো প্রায় প্রত্যেক দিনই প্রচার সারছেন। আজ সকালে তাকে ফুটবল খেলতে দেখা গেল এবং ফুটবল খেললেন, তার পাশাপাশি মন্দিরে পুজোও দিলেন। সেই সবকিছুর মধ্যে দিয়ে জনসংযোগ সারলেন দিলীপ ঘোষ এবং তিনি বলছেন যে ভোট লুট রুখতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যোগের মতোই সব করবে। গোলকিপার বডি ফেলছে না, এই গোলকিপার যোগের মতোই সব করবে। আমি এসছি গণতন্ত্র ফিরিয়ে এনে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। লুটের রাজনীতি, ভোট লুট, পয়সা লুট, কাটমানি এসব বন্ধ করব। আর দিলীপ ঘোষ এটা পারে, সবাই জানে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তিনিও তো পিছিয়ে নেই, তিনিও তো ভোটের ময়দানে প্রায় প্রত্যেক দিনই প্রচার করছেন। আজ মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রীতিমতো প্রচার করলেন কীর্তি আজাদ।
ऐसा लोग आ रहा है दिलीप घोष की जगह पर, कहीं पर जाके खड़ा हो जाता है, एक जगह पर चाय पी लेता है, अपना कप वहाँ पर अपने पार्टी का घुमाता है। उसके अलावा देखा उसको किया है अभी तक एक भी रोड शो? कहीं जाके लोगों के बीच में बैठा है वो? कहीं धूप में ऐसे निकला है? বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তিনবারের সাংসদ, তিনিও প্রচার সারছেন। পুজো দিয়ে সাঁইথিয়ায় প্রচারে শতাব্দী রায়। ইলেকশনটা ইলেকশনের মতো হতে দিন। সিবিআই ইডিকে দেখিয়ে ভয় দেখিয়ে ওই ক্যালকুলেশনে ইলেকশন করবেন না। ওই ইলেকশন না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে যান। নেতাদের ভয় দেখিয়ে, কর্মীদের ভয় দেখিয়ে কোনো কোম্পানি, ওদের তো এখন কোম্পানি হয়ে গেছে, ওই কোম্পানিগুলোকে ব্যবহার করে ভোট করবেন না। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি কি কোনো রকম কোনো ফ্যাক্টর হতে পারে এবার ভোটে? দলের কর্মীরা এত বছর ধরে কাজ করেছে, তারা জানে, তারা ভোট করেছে, ভোটের প্রসিডিওরে ওরা অভ্যস্ত। সেই মানুষটার একা একটা সংগঠন ছিল, কোর কমিটি হয়ে সেই সংগঠনটা ঘুরে কাটা। আর শতাব্দী রায়ের বিপরীতে কে রয়েছেন? বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনিও আজ প্রচার করলেন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে। জয় শ্রীরাম। বলেছেন আপনি কোনো প্রতিপক্ষই নন ওনার কাছে, কি মনে করছেন? উনি ভয় আগে নার হারিয়ে ফেলছেন, এটা তো ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না। তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি ভাবছি। আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন।